হ্যালো নার্সিং স্টুডেন্টস, দ্য নার্সিং স্টাডি এড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমাদের ক্লাস চলছে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের উপর। আমরা এর আগে ডিসকাস করেছি রেনাল ফেলিয়ার কি, তার কজেস কি কি আছে, এছাড়াও তার সাইন্স সিমটমস মানে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি কি আছে, এছাড়াও রেনাল ফেলিয়ারের প্যাথোফিজিওলজি এবং ক্লিনিক্যাল স্টেজিংও ডিসকাস করা হয়েছে। আজ আমরা পড়বো হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। আজকের ভিডিওটা রেনাল ফেলিয়ারের 5th পার্ট। এর আগে আরো 4টে পার্ট আছে রেনাল ফেলিয়ারের উপরে, সেইগুলো চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আজ আমরা শুরু করছি ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার। ম্যানেজমেন্ট বলতে প্রথমেই আমাদের যেটা বুঝে নিতে হবে যে কোনো ডিজিজের ম্যানেজমেন্ট কি কিভাবে হয়। আমরা জানি যে কোনো ডিজিজের ম্যানেজমেন্ট বলতে গেলে আমাদের বলতে হয় মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর নার্সিং ম্যানেজমেন্ট। এবার আমরা দেখিনি রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের মধ্যে কি কি পয়েন্ট পাচ্ছি। প্রথমে মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে যেটা পড়ছে দ্যাট ইজ ডাইইউরেটিক থেরাপি। ডাইইউরেটিক থেরাপি বলতে যেটা বোঝানো হয় যে ডাইইউরেসিস করে এমন কোনো মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করা। ডাইইউরেটিক মেডিসিনগুলো শরীর থেকে জল এবং এক্সেস সোডিয়াম এবং অন্যান্য আয়ন এক্সট্রেট করতে সাহায্য করে। অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ম্যানেজমেন্টের ফার্স্ট পয়েন্ট আছে ডাইইউরেটিক থেরাপি। তার মধ্যেকার পয়েন্টগুলো এবার দেখিনি। ফার্স্টে আছে লুপ ডাইইউরেটিক। লুপ ডাইইউরেটিকে এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে ফিউরোসেমাইড। ফিউরোসেমাইডকে আমরা যে নামে জানি সেটা হচ্ছে ল্যাসিক্স। এই ফিউরোসেমাইডকে লুপ ডাইইউরেটিক কেন বলা হয়? লুপ ডাইইউরেটিক বলা হয় কারণ এই মেডিসিনটা কিডনিতে যে নেফ্রন থাকে তার লুপ অফ হেনলিতে মানে নেফ্রনের লুপ অফ হেনলিতে কাজ করে এবং সেখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্টারের সাথে অ্যাড হয়ে তার ফাংশনটাকে ব্লক করে দেয় এবং তার ফলে কি হয়, ওয়াটার এক্সক্রিশন বেড়ে যায় এবং তার সাথে সাথে সোডিয়াম এক্সক্রিশনও বেড়ে যায়। তো এইভাবে এক্সট্রা ওয়াটার এবং সোডিয়াম বডি থেকে বার করে দিতে পারে এই লুপ ডাইইউরেটিক। এর পরের পয়েন্টে আছে হলো অসমোটিক ডাইইউরেটিক। এই অসমোটিক ডাইইউরেটিকের এক্সাম্পল এখানে দেওয়া আছে হচ্ছে ম্যানিটল। এর মেকানিজম অফ অ্যাকশন কিরকম, মানে এটা কিভাবে কাজ করে। অসমোটিক ডাইইউরেটিক ফ্লুইড ড্র করে আনে টিস্যু থেকে, শরীরের বিভিন্ন টিস্যু থেকে অসমোটিক অ্যাকশনের মাধ্যমে ফ্লুইড ড্র করে এক্সট্রা ফ্লুইড শরীর থেকে বাইরে বার করে দেয় থ্রু ইউরিন। এরপরে এখানে একটা পয়েন্ট লেখা আছে, ডাইইউরেটিক থেরাপি ইজ নট এফেক্টিভ ইফ একেডি ইজ অলরেডি এস্টাবলিশড। কথাটার মানে হচ্ছে যদি কোনো পেশেন্টের অলরেডি অ্যাকিউট রেনাল ফেলিয়ার বা অ্যাকিউট কিডনি ডিজিজ শুরু হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই ডাইইউরেটিক থেরাপি কোনো কাজ করে না। ডাইইউরেটিক থেরাপি কাজ করে না তার কারণ হলো ডাইইউরেটিক মেডিসিনগুলো মূলত শরীর থেকে এক্সট্রা ওয়াটার মানে এক্সট্রা ফ্লুইড এবং ইলেকট্রোলাইটগুলো বার করে দেয় থ্রু ইউরিন। এবার কিডনি যদি তার ফাংশন লস করে তাহলে কিন্তু কিডনি আর ইউরিনটাই ফর্ম করতে পারবে না। ইউরিন ফর্মেশন না হলে কিন্তু ডাইইউরেটিক থেরাপি কোনো রকম কাজ করবে না। এর পরের পয়েন্টে আমরা ডিসকাস করব হাইপার ক্যালেমিয়া ম্যানেজমেন্ট। হাইপার ক্যালেমিয়া কথাটার মানে হচ্ছে যখন ব্লাডে পটাশিয়াম লেভেল অনেকটা বেড়ে যাচ্ছে, মানে নর্মালের চেয়ে বেড়ে যাচ্ছে, তাকে বলা হচ্ছে হাইপার ক্যালেমিয়া। আমাদের ব্লাডে নর্মাল পটাশিয়ামের লেভেল হচ্ছে 3.6 to 5.2 মিলিমোল পার লিটার। এবার এর চেয়ে যখন পটাশিয়ামের লেভেলটা বেড়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া কিভাবে কারেকশন করা যেতে পারে? হাইপারক্যালেমিয়া একেডিতে একটা খুব বড় কমপ্লিকেশনও বটে। হাইপারক্যালেমিয়ার জন্য পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে, এছাড়াও নানা ধরনের অ্যারিথমিয়া হতে পারে, তাই এটার কারেকশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পয়েন্টেই যেটা আছে আইভি ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে একটা পয়েন্ট লেখা আছে মুভস পটাশিয়াম ইনটু সেল। এবার আমরা দেখে নেব ইনসুলিন কিভাবে কাজ করে পটাশিয়াম কমাতে। আমরা জানি ইনসুলিন কোথায় ইউজ হয়। ইনসুলিন ইউজ হয় ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য, এবং ইনসুলিন অ্যাজ এ ইনজেকশন ইউজ করা হয় কোথায়? সাবকিউটেনিয়াস রুটে, মানে সাবকিউটেনিয়াস টিস্যুতে ইনসুলিন ইউজ করা হয় সুগার কন্ট্রোল করার জন্য। কিন্তু এই ইনসুলিনই আইভি রুটে মানে আইভি ইনজেকশন হিসাবে ইউজ করা হয়। ডাইরেক্ট আইভি ইনজেকশন না হলেও ইনসুলিনটা 25% ডেক্সট্রোজ সলিউশনের সাথে একেডির ক্ষেত্রে ইউজ করা হয় পটাশিয়ামকে রিডিউস করার জন্য। ইনসুলিন আইভি দেওয়া হলে তা সেলের সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পকে অ্যাক্টিভ করে এবং পটাশিয়াম আয়নগুলোকে সেলের মধ্যে ফিরে যেতে সাহায্য করে। অর্থাৎ ব্লাড থেকে পটাশিয়াম আয়নগুলো সেলের ভেতরে চলে যাচ্ছে বা সেলের মধ্যে ঢুকে পড়ছে। তাহলে কিন্তু যেটা হচ্ছে ব্লাডের মধ্যে এই পটাশিয়াম আয়নের যে কনসেন্ট্রেশনটা সেটা কমে যাচ্ছে, তাই হাইপার ক্যালেমিয়াও কারেকশন হচ্ছে। এর পরের পয়েন্টে আছে সোডিয়াম বাইকার্বনেট টু কারেক্ট অ্যাসিডোসিস।
আমরা জানি যে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে অ্যাসিডোসিস একটা কমন কমপ্লিকেশন। অ্যাসিডোসিস কথাটার অর্থ কি? যখন ব্লাড পিএইচ নর্মালের চেয়ে নেমে যাচ্ছে। হিউম্যান আর্টেরিয়াল ব্লাডের নর্মাল পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45। এবার যদি কোনো কারণে এই পিএইচটা তার চেয়েও কমে যায়, এই লেভেলটার চেয়ে কমে যায়, তাহলে সেই সিচুয়েশনটাকে বলা হয় অ্যাসিডোসিস। রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে কিডনি যেহেতু শরীর থেকে এক্সট্রা অ্যাসিড এক্সক্রিট করতে পারে না, তাই ব্লাডের নেচারটা অ্যাসিডিক হয়ে যায়, তাই জন্য ব্লাডের পিএইচ কমে যায়। এবার এই অ্যাসিডোসিসটাকে কারেকশন করার জন্য বাইরে থেকে সোডিয়াম বাইকার্বনেট দেওয়ার প্রয়োজন হয়, কারণ বডিতে যখন রেনাল ফেলিয়ারের কারণে অ্যাসিডোসিস শুরু হচ্ছে তখন সেই অ্যাসিডোসিসটাকে কারেকশন করবার জন্য বডিতে যে নিজস্ব বাইকার্বনেট আয়নগুলো থাকে সেগুলো ক্রমাগত চেষ্টা করতে থাকে এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার জন্য বা এই অ্যাসিডোসিসটাকে কম্পেনসেট করবার জন্য। কিন্তু ক্রমাগত যখন বাইকার্বনেট আয়ন ইউজ হয়ে যাচ্ছে অ্যাসিডোসিসকে কম্পেনসেট করার জন্য, তখন কিন্তু বাইকার্বনেট আয়নের একটা ডিপ্লিশন হয়, অর্থাৎ বাইকার্বনেট আয়নের অ্যামাউন্টটা কমে যাচ্ছে। তাই জন্য বাইরে থেকে বাইকার্বনেট আয়ন সাপ্লাই করার জন্য সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয় অ্যাজ আ মেডিসিন। এর পরের পয়েন্টটা আছে সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট ইউজড ফর পটাশিয়াম এক্সচেঞ্জ অ্যাডমিনিস্টার্ড বাই মাউথ অর এনেমা। এই মেডিসিনটা অর্থাৎ সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট থ্রু মাউথ মানে ওরাল মেডিসিন হিসেবে ইউজ করা যেতে পারে বা অ্যাজ এনেমাও কিন্তু পেশেন্টকে দেওয়া যেতে পারে। এর কাজটা কি? এর কাজও কিন্তু ওই পটাশিয়াম লেভেলকে কম করা। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে পটাশিয়াম বাইন্ডার হিসাবে, অর্থাৎ ব্লাডের ফ্রি পটাশিয়াম লেভেলটাকে কম করতে সাহায্য করে। এর পরের পয়েন্টে লেখা আছে অ্যান্টি হাইপারটেনসিভ। অ্যান্টি হাইপারটেনসিভ হলো হাইপারটেনশন কন্ট্রোলের বা ব্লাড প্রেশার কন্ট্রোলের মেডিসিন। আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি যে যখন রেনাল ফেলিয়ার ডেভেলপ করে তখন কিন্তু ব্লাড প্রেশার খুব বেড়ে যেতে পারে, আর এই ব্লাড প্রেশার অতিরিক্ত বেড়ে যাওয়াটাকে কন্ট্রোল করবার জন্য কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে পেশেন্টের ম্যানেজমেন্ট করা হয়। এতক্ষণ যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো ইউজ করা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট বা মেডিসিন দিয়ে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এরপর আমরা দেখে নেব যে একেডি পেশেন্টের মানে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের ক্ষেত্রে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কি পড়ে। তার জন্য প্রথমেই যে পয়েন্টটা আসে দ্যাট ইজ ফ্লুইড ম্যানেজমেন্ট। ফ্লুইড ম্যানেজমেন্ট বলতে যেটা বোঝানো হয় যে ফ্লুইড ইনটেকটা মানে পেশেন্ট জল বা অন্যান্য ফ্লুইড কতটা খাচ্ছে সেই ইনটেকটার একটা স্ট্রিক্ট মনিটরিং এর প্রয়োজন হয়, এবং কতটা ফ্লুইড আমি পেশেন্টকে দেব তার একটা ক্যালকুলেশনের রুল আছে। সেই রুলটা এখানে লেখা আছে স্লাইডে। At all losses for previous 24 hours, that is urine, diarrhea, MSS, bleeding, plus 600 ml, that is invisible loss. এবার আমি এই রুলটা এক্সপ্লেন করছি, অর্থাৎ আমি কিভাবে একজন একেডি পেশেন্টকে ফ্লুইড প্রোভাইড করব, মানে তাকে কতটা ফ্লুইড খেতে অ্যালাউ করতে পারি সেই রুলটা এখানে এক্সপ্লেন করছি। একজন অ্যাকিউট রেনাল ফেলিয়ার পেশেন্ট কতটা জল খাবে সেটা নির্ভর করে তার আগের 24 আওয়ার্সে মানে তার আগের দিন তার কতটা ওয়াটার লস হয়েছে তার উপর। তার মধ্যে কি কি পড়ছে? ওয়াটার লস আমাদের বিভিন্ন ভাবে হতে পারে শরীর থেকে। প্রথমেই যেটা আসছে ইউরিন, মানে পেশেন্ট লাস্ট 24 আওয়ার্সে কতটা টোটাল ইউরিন পাস করেছে। এবার তার সাথে যদি পেশেন্টের ডায়রিয়া হয়ে থাকে কোনো কারণে তাহলে তার কতবার লুজ স্টুল পাস হয়েছে, কারণ আমরা জানি লুজ স্টুল পাস হলে তার সাথে কিন্তু ওয়াটার লস হয়। এবার যদি পেশেন্ট বমি করে থাকে মানে এমএসএস হয়, ভমিটিং হয়ে থাকে পেশেন্টের, তাহলে সে কতবার ভমিটিং করেছে, কত অ্যামাউন্টে ভমিটিং করেছে। থ্রু ভমিটিংও আমাদের ফ্লুইড লস হচ্ছে বডি থেকে। বা যদি কোনো কারণে পেশেন্টের ব্লিডিং হয়ে থাকে, ব্লিডিং মানে ব্লাড লস, ব্লাড হচ্ছে বডি ফ্লুইড, সেটার লস হলেও কিন্তু বডি ফ্লুইড লস। অর্থাৎ এই টোটাল লসগুলোকে কাউন্ট করতে হবে। এবার এখানে কিছু স্পেশাল পয়েন্ট আছে। একজন পেশেন্ট বা একজন নর্মাল মানুষ নর্মালি ইউরিন পাস করে। এবার যদি পেশেন্টের একেডি ডেভেলপ করে থাকে অনেক সময় কি হয় কিডনির ফাংশনিং এতটাই কমে যায় যে ইউরিন হওয়া বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পেশেন্টকে ডায়ালিসিস নিতে হয়। যেসব পেশেন্টের নর্মালি ইউরিন হচ্ছে তাদের কিন্তু 24 আওয়ার্সে কতটা ইউরিন করলো সেটা আমরা মনিটর করব, টোটাল কত অ্যামাউন্ট অফ ইউরিন হলো। এবার অনেক ক্ষেত্রে পেশেন্টের যদি ডায়ালিসিস চলে অনেক সময় দেখা যায় যে সেই পেশেন্টের ইউরিন হচ্ছে না, তখন আর ইউরিনটা ক্যালকুলেট করা যাবে না। এবার যেসব পেশেন্টে ইউরিন হচ্ছে তাদের টোটাল অ্যামাউন্ট অফ ইউরিনটা আমি মনিটর করলাম। এবার সেই পেশেন্টের ডায়রিয়া হতেও পারে নাও হতে পারে। যদি ডায়রিয়া হয় তাহলে কবার লুজ স্টুল পাস করলো এবং তার একটা মোটামুটি অ্যামাউন্ট আমাদেরকে কনসিডার করতে হবে, মানে কতটা ওয়াটার লস হলো তার অ্যামাউন্টটা কনসিডার করতে হবে।
এবার পেশেন্টের এমএসএস বা ভমিটিং, অর্থাৎ বমি হতেও পারে নাও হতে পারে, যদি হয় তাহলে পেশেন্ট কতবার ভমিটিং করলো, কতবার বমি করলো এবং মোটামুটি তার টোটাল অ্যামাউন্ট কতটা হতে পারে সেটা কনসিডার করতে হবে। এগুলো ইউরিন, ডায়রিয়া, ভমিটিং এগুলো নর্মাল থিং। কিন্তু যদি কোনো কারণে পেশেন্টের হেভি ব্লিডিং হয়, হেভি ব্লিডিং বিভিন্ন কারণে হতে পারে, তো সবার যে ব্লিডিং হবে এরকম তো কোনো কথা নেই, ব্লিডিং ইজ নট আ নর্মাল থিং। এবার যদি পেশেন্টের ব্লিডিং হয়, ধরলাম পেশেন্টের কোনো একটা সার্জারি হয়েছে, তার একটা ড্রেন অ্যাটাচ করা আছে, তাহলে দেখতে হবে সেই ড্রেনে কতটা ভলিউম অফ ব্লিডিং কালেক্ট হয়েছে, এটা হতে পারে। বা যদি অন্য কোনো কারণে ব্লিডিং হয়, বেশ খানিকটা ব্লিডিং হয়েছে যেটা কিন্তু মাপা যায়নি, তাহলেও মোটামুটি একটা অ্যামাউন্ট কনসিডার করে নিতে হবে যে এতটা অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়েছে। এইগুলো সব মিলিয়ে হবে তখন টোটাল লস। টোটাল লস মানে টোটাল ফ্লুইড লস। এবার সেটা লাস্ট 24 আওয়ার্সে কত হয়েছে তার টোটালটা ক্যালকুলেট করতে হবে। এর সাথে যে 600 ml অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইনভিজিবল লস। ইনভিজিবল লস মানে আমাদের শরীর থেকে কিছুটা অ্যামাউন্ট অফ ফ্লুইড লস হয়, যেটা কিনা থ্রু সোয়েটিং বা থ্রু ইউরিন হয় না। সেই লসটা আমরা কেউ বুঝতে পারি না বা দেখতে পারি না। সেটা কোথা থেকে লস হয়? স্কিন সারফেস থেকে লস হয়। ডিউরিং এক্সহেলেশন মানে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন কিছুটা ফ্লুইড লস হয়। এই লসগুলো আমরা দেখতে পাই না, এই লসগুলোকে কিন্তু কাউন্ট করতে হবে। এটা টোটাল লসটা একেবারে কম নয়, 600 ml মতো এই লসটা হয়েই থাকে। তো এই ইনভিজিবল লসটাও কিন্তু এর সাথে অ্যাড করতে হবে। এই টোটাল অ্যামাউন্টটা যত হবে, অর্থাৎ লাস্ট 24 আওয়ার্স এর ফ্লুইড লস প্লাস এই 600 ml, তাতে যে টোটাল অ্যামাউন্টটা পাওয়া যাবে সেই অ্যামাউন্ট অফ ফ্লুইড কিন্তু আমি তার পরের দিন পেশেন্টকে প্রোভাইড করব। মানে ধরলাম লাস্ট 24 আওয়ার্সে পেশেন্টের ইউরিন, ডায়রিয়া, ভমিটিং, ব্লিডিং যদি হয়ে থাকে, তাহলে সব মিলিয়ে ধরলাম সেটা হয়েছে 900 ml। এই 900 ml এর সাথে আরো 600 ml অ্যাড করতে হবে, তাহলে হচ্ছে 1500 ml। এই টোটাল 1500 ml অফ ফ্লুইড মানে 1.5 লিটার ফ্লুইড আমি পরের দিন কিন্তু পেশেন্টকে দিতে পারবো। এবার যদি কোনো কারণে তার পরের দিন ফ্লুইড লসটা কমে যায়, অর্থাৎ ইউরিনের অ্যামাউন্ট কম হলো বা ডায়রিয়া, ভমিটিং, ব্লিডিং এসব কিচ্ছু নেই পেশেন্টের, সেক্ষেত্রে শুধুমাত্র ইউরিনের অ্যামাউন্টটা, ইউরিন যদি পেশেন্ট কম করে, ধরলাম পেশেন্ট খুব কম অ্যামাউন্ট ইউরিন পাস করলো, ধরলাম 150 ml, ওই 150 ml তো লাস্ট 24 আওয়ার্স এর লস, ওই 150 ml এর সাথে 600 ml অ্যাড করলাম, মানে টোটাল হচ্ছে 750 ml। ওই 750 ml কিন্তু তারপরের দিন তখন পেশেন্টকে দিতে হবে। কাজে এই লাস্ট 24 আওয়ার্সে কতটা লস হচ্ছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসবো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে পরের পয়েন্টে আছে হলো ডায়ালিসিস। ডায়ালিসিস ভীষণ ইম্পর্টেন্ট রেনাল ফেলিয়ার পেশেন্টের ক্ষেত্রে, এটা একটা থেরাপির মতো কাজ করে। যেহেতু কিডনি ব্লাডটাকে ফিল্টার করতে পারছে না, তাই ব্লাড ফিল্ট্রেশনটা এক্সটার্নালি করতে হবে। এক্সটার্নালি একটা মেশিনের সাহায্যে করা হয়, তো সেটাকে বলা হচ্ছে ডায়ালিসিস। এই ডায়ালিসিস জেনারেলি দু ধরনের হয়, হেমোডায়ালিসিস এন্ড পেরিটোনিয়াল ডায়ালিসিস। ডায়ালিসিস নিয়ে ডিটেল ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আমি খুব ডিটেলে বলছি না। এরপর আমরা দেখে নেব ইন্ডিকেশনস অফ ডায়ালিসিস। ইন্ডিকেশনস এর মধ্যে কি কি পড়ছে? ভলিউম ওভারলোড ডিউ টু কম্প্রোমাইজড কার্ডিয়াক অর পালমোনারি স্ট্যাটাস। যখন কোনো পেশেন্টের হার্ট ফেলিয়ার হয় তখন তার কার্ডিয়াক আউটপুট কমে যায়, আর কার্ডিয়াক আউটপুট কমে গেলে কিন্তু লাংসের মধ্যে পালমোনারি ইডিমা হয়। এছাড়াও কার্ডিয়াক আউটপুট কমে যাওয়ার কারণেও কিন্তু একেডি ডেভেলপ করতে পারে, এটা আমরা আগেই ডিসকাস করেছি। তাই এই এক্সেস ফ্লুইড ভলিউম বডি থেকে এক্সক্রিট করবার জন্য কিন্তু ডায়ালিসিসের প্রয়োজন হয়। তারপরের পয়েন্টে আছে এলিভেটেড পটাশিয়াম লেভেল এভিডেন্ট ইন ইসিজি। আমরা এর আগেও বলেছি যে একেডির ক্ষেত্রে পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়াটা একটা ভীষণ বড় কমপ্লিকেশন। পটাশিয়াম লেভেল বেড়ে গেলে অনেক রকম প্রবলেম হয়। প্রথমেই যেটা প্রবলেম হয় দ্যাট ইজ আমাদের হার্টের যে নর্মাল সাইনাস রিদম সেইটা কিন্তু গন্ডগোল হয়ে যায়। পটাশিয়াম লেভেল বেড়ে গেলে হার্টের যে নর্মাল সাইনাস রিদমের যে পিকিউআরএসটি ওয়েভ থাকে, এর মধ্যে টি ওয়েভটা প্রথমেই যেটা হয় খুব টল বা লম্বা হয়ে যায়। এছাড়াও নানা রকম অ্যারিথমিয়া যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এই জাতীয় প্রবলেমগুলো শুরু হয়ে যায় এবং এগুলো খুব ফেটাল প্রবলেম। তো এই এক্সেস পটাশিয়ামটাকে কারেকশন করার জন্য বা এই পটাশিয়াম লেভেলটাকে কমিয়ে আনার জন্য কিন্তু ইমার্জেন্সি বেসিসেও ডায়ালিসিসের প্রয়োজন হয়। এর পরের পয়েন্ট হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিসও হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিয়ারের একটা কমপ্লিকেশন। মেটাবলিক অ্যাসিডোসিসে আমরা এর আগেও বলেছি যে ব্লাডের পিএইচটা কমে যাচ্ছে, তো এইটাকে কারেকশন করবার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হচ্ছে। এর পরের পয়েন্টে আছে বার্ন লেভেল মোর দ্যান 120 mg/dl, মানে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল দ্যাট ইজ বার্ন লেভেল যখন অনেকটা বেড়ে যাচ্ছে, মানে যখন 120
mg/dl এর বেশি হয়ে যাচ্ছে, তখন সেইটাকে কারেকশন করার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয়। যখন কিডনি ফাংশন করতে পারছে না, তখন শরীরের মধ্যে যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট গুলো থাকছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, এইগুলোর লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে এবং এইটা কারেকশন করবার জন্য কিন্তু ডায়ালিসিসের প্রয়োজন হয়ে পড়ছে। এর পরের পয়েন্টে আছে চেঞ্জ ইন মেন্টাল স্টেটাস। যেসব পেশেন্টের অ্যাকিউট রেনাল ফেলিয়ার ডেভেলপ করে তাদের কিন্তু একটা ইউরেমিক এনসেফালোপ্যাথি হয়। ইউরেমিক এনসেফালোপ্যাথি হচ্ছে শরীরে অতিরিক্ত ইউরিয়া, ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার কারণে তার একটা টক্সিক এফেক্ট হয় এবং এর কারণে নিউরোলজিক্যাল একটা ডিপ্রেশন হয়। পেশেন্টের নার্ভাস সিস্টেম সঠিকভাবে ফাংশন করতে পারে না। পেশেন্ট অনেক সময় ড্রাউজি বা কোমাটোস হয়ে যেতে পারে, ডিসওরিয়েন্টেড হতে পারে, কনফিউজড হয়ে যেতে পারে। তো এইরকম ভাবে যখন পেশেন্টের মেন্টাল স্টেটাস চেঞ্জ হচ্ছে ইউরেমিক টক্সিসিটির কারণে, সেটাকে বলা হচ্ছে কিন্তু ইউরেমিক এনসেফালোপ্যাথি। এবার এই সিচুয়েশনে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি করে এই ইউরেমিক টক্সিনস গুলো, মানে এই এক্সেস ইউরিয়া, ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, এগুলোকে কমিয়ে ফেলার কিন্তু প্রয়োজন আছে। আর কমাতে গেলে আমাদের ডায়ালিসিসের সাহায্য নিতে হবে। এর পরে পয়েন্ট আছে পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশনও একেডির একটা খুব বড় কমপ্লিকেশন। কেন হয়? আমাদের হার্টের যে পেরিকার্ডিয়াম যে লেয়ারটা থাকে, সেইখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়ে যায় এবং এই ইনফ্লামেশনটাও তৈরি হয় ওই ইউরেমিক টক্সিসিটির জন্য। ইউরেমিক পেরিকার্ডাইটিস তৈরি হয়। ব্লাডে এক্সেস ইউরিয়া, ক্রিয়েটিনিন লেভেল থাকবার কারণে এই হার্টের যে পেরিকার্ডিয়াম, সেখানে একটা ইনফ্লামেশন তৈরি হয় এবং এই ইনফ্লামেশনের রেসপন্সে কিন্তু পেরিকার্ডিয়াল স্যাকের মধ্যে একটা ফ্লুইড জমা হয়, যেটা কিনা পেরিকার্ডিয়াল ইফিউশন বলা হচ্ছে। এই ধরনের কমপ্লিকেশন যখন পেশেন্টের শুরু হচ্ছে, তখন খুব তাড়াতাড়ি ইউরিয়া, ক্রিয়েটিনিন লেভেলটাকে কারেকশন করবার জন্য ডায়ালিসিসের প্রয়োজন হয়। ডায়ালিসিস দু ধরনের হয়, হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস। এই হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিসের প্রসেস কি, সেটা ডিটেলে ডিসকাস করা আছে ডায়ালিসিস নিয়ে ভিডিওগুলোতে। এই চ্যানেলে সেটা আপলোডও করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক প্রোভাইড করে দেবো। এরপরে আমরা যেটা ডিসকাস করব, কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। এই কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি পেশেন্টকে দেওয়া হয় যখন পেশেন্ট হিমোডায়নামিক্যালি আনস্টেবল, মানে পেশেন্টের ভাইটাল সাইন্স কিচ্ছু স্টেবল নয়, সেই রকম পেশেন্টের যদি ডায়ালিসিস দেওয়া হয়, মানে সাধারণ হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিস করা হয়, তাহলে কিন্তু সেখানে তার কমপ্লিকেশনস হতে পারে বিভিন্ন ধরনের। তাই জন্য এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এই কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয়। এটা কি করে? এটা খুব স্লো প্রসেসে আস্তে আস্তে বডি থেকে এক্সেস ওয়াটার এবং নাইট্রোজেনাস প্রোডাক্ট গুলোকে রিমুভ করে দিতে সাহায্য করে। এই প্রসেসটা কিন্তু অলমোস্ট 24 আওয়ার্স ধরে চলে, ভীষণ স্লোলি। এরপরে আমরা ডিসকাস করব নিউট্রিশনাল থেরাপি, মানে পেশেন্টকে কি ধরনের ডায়েট প্রোভাইড করা হয়। আমরা জানি রেনাল ফেলিয়ার হলে পেশেন্টকে রেনাল ডায়েট প্রোভাইড করা হয় এবং এই রেনাল ডায়েটটা কি ধরনের ডায়েট? প্রথমেই ডেইলি ক্যালোরি ইনটেক, পেশেন্ট যা খাবে তা থেকে টোটাল ক্যালোরি ইনটেক কতটা হওয়া উচিত। ক্যালোরি ইনটেকের মাপটা হচ্ছে 30 to 35 kilocalorie per kg of body weight, অর্থাৎ ডেইলি ক্যালোরি ইনটেক শুড বি 30 to 35 kilocalorie per kg per body weight। এই হিসাবে কিন্তু টোটাল ক্যালোরি পেশেন্টকে প্রোভাইড করতে হবে। পরের পয়েন্ট আছে হচ্ছে প্রোটিন ইনটেক ইজ টু বি অ্যাডজাস্টেড অ্যাজ পার দ্য পেশেন্ট কন্ডিশন, বাট 0.6 গ্রাম পার কেজি পার ডে ইজ টু বি গিভেন টু কন্ট্রোল নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাকশন। পেশেন্টের কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রোটিন একেডি পেশেন্টকে দেওয়া উচিত। তার কারণ অনেক সময় দেখা গেছে পেশেন্টের একেডি হলে বা অ্যাকিউট রেনাল ফেলিয়ার হলে ইউরিন দিয়ে প্রোটিন এক্সক্রিট হয়ে যায়, অর্থাৎ যেসব পেশেন্টের ইউরিন পাস হয়, কিডনি কিন্তু প্রোটিনটাকে আর রিঅ্যাবসর্ব করতে পারে না, তাই ইউরিন দিয়ে বার করে দেয়। তাতে কি হয়, বডি থেকে এক্সট্রা প্রোটিন লস হয়ে যায়, তখন কিন্তু বাইরে থেকে পেশেন্টকে এক্সট্রা প্রোটিন দেবার প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে কিন্তু প্রোটিনের অ্যামাউন্টটা কন্ট্রোলড ভাবে দিতে হবে, কারণ প্রোটিন তৈরি হয় বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডস দিয়ে। প্রোটিন ডাইজেশন এবং মেটাবলিজমের ফলে বডিতে কিন্তু নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের অ্যামাউন্ট বাড়তে থাকে। সেই কারণে প্রোটিন তো অবশ্যই পেশেন্টকে দিতে হবে, কিন্তু একটা কন্ট্রোল অ্যামাউন্টে, দ্যাট ইজ 0.6 গ্রাম পার কেজি পার ডে। এর পরে পয়েন্ট আছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সাপ্লিমেন্টেশন ইজ রিকোয়ার্ড। বডির বিভিন্ন ফাংশন এবং বডির স্ট্রাকচার মেনটেনেন্সের জন্য কিন্তু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস খুব প্রয়োজনীয়, সেগুলো কিন্তু সাপ্লিমেন্টেশন দিতে হবে। যদি পেশেন্টের প্রোটিন লস হয়, তখন কিন্তু বাইরে থেকে সেই ধরনের অ্যামাইনো অ্যাসিড থ্রু ফুড, মানে খাবার দাবারের মাধ্যমে পেশেন্টকে প্রোভাইড করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ইজ টু বি রেগুলেটেড অ্যাজ পার দ্য প্লাজমা লেভেল। সোডিয়াম পটাশিয়াম লেভেল খাবারে আমি ততটাই রাখবো যতটা তার ব্লাডে আছে, যেমন তার রিকোয়ারমেন্ট। মানে পেশেন্টের যদি দেখা যায় সোডিয়াম লেভেল কমে যাচ্ছে, তাহলে কিন্তু পেশেন্টের ডায়েটে পেশেন্টকে এক্সট্রা সল্ট দিতে হবে। আবার অ্যাকিউট রেনাল ফেলিয়ারের কারণে যেটা হয় যে পটাশিয়াম লেভেল খুব বেড়ে যায়,
আর পটাশিয়াম লেভেল বেড়ে গেলে পেশেন্টকে পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট প্রোভাইড করতে হবে, মানে এমন খাবার কিছু প্রোভাইড করতে হবে যাতে পটাশিয়ামের লেভেলটা কম। তারপরে যে পয়েন্টটা আছে, ডায়েটারি ফ্যাট ইনটেক শুড বি 30 to 40% অফ টোটাল ক্যালোরিজ। ডায়েটারি ফ্যাট ইনটেক মানে পেশেন্টকে কতটা ফ্যাট আমি দেবো খাবার দাবারের মাধ্যমে, সেই টোটাল ফ্যাট ইনটেকটা কিন্তু হতে হবে, যা আমি টোটাল ক্যালোরি প্রোভাইড করছি পেশেন্টকে, যত অ্যামাউন্ট অফ টোটাল ক্যালোরি দিচ্ছে তার 30 to 40% কিন্তু ফ্যাট দিয়ে দিতে হবে, অর্থাৎ ফ্যাট জাতীয় ফুড পেশেন্টকে তখন দিতে হবে। তারপরে পয়েন্ট আছে, ফ্যাট ইমালশন আইভি সলিউশন আর অলসো ইউজড। যদি দেখা যাচ্ছে পেশেন্ট অ্যাডিকুয়েটলি ফ্যাট খেতে পারছে না, তখন ফ্যাট প্রোভাইড করবার জন্য কিন্তু আইভি ফ্যাট সলিউশন, ফ্যাট ইমালশন যেটা পাওয়া যায় সেইটা কিন্তু পেশেন্টকে ইউজ করা যেতে পারে। আজকে আমরা ডিসকাস করলাম অ্যাকিউট রিনাল ফেলিয়ারের ম্যানেজমেন্টের মধ্যে আমরা ডিসকাস করেছি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, মানে মেডিসিন দিয়ে কিভাবে পেশেন্টের ম্যানেজমেন্ট করা যায়, এছাড়াও ফ্লুইড রেস্ট্রিকশন কেমন হয়, ডায়েটারি ম্যানেজমেন্ট, রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি অ্যান্ড ডায়ালিসিস দিয়ে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় অ্যাকিউট রিনাল ফেলিয়ারের ক্ষেত্রে। দেখতে থাকো এই চ্যানেলের ভিডিওগুলো। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি পড়া বুঝতে পারো এবং ডিসকাশন ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।